আর সামনেই রয়েছে একটা পুরো বড় মহিষের মূর্তি। মূর্তি বলতে মহিষের পুরো একটা স্কাল বা খুলি, পাশে হাড় রয়েছে, আর এখানে রয়েছে পুরো একটা মহিষের খুলি। পুরুষ জাতি হচ্ছে আমরা অসুর। পুরুষ জাতি অসুর? মানে আমিও অসুর, আপনি অসুর? হ্যাঁ, পুরুষ জাতি হচ্ছে অসুর। আমি অসুর? আমি আজকে জানলাম কিন্তু এই কাকুর দ্বারা। আমিও অসুর, আর যারা দেখছো পুরুষ সবাই অসুর। হ্যাঁ, পুরুষ জাতিরাই অসুর। এটা হচ্ছে থাকার ঘর। কাকু কাকিমা ভাই বোন 4 জন মিলে থাকে এখানে। কি সুন্দর লাগছে। শিয়াল আছে, অসুবিধা হয় না? বনগাড়া আছে, সবই আছে। ভামবিড়াল, শিয়াল, বনগাড়া মানে? বনগাড়া। সেটা কিরকম? বনগাড়া হচ্ছে হায়না, যেটাকে বলা হয় হায়না না, ওটা ভাম জাতীয়। কিন্তু এখন যদি আমার সামনে দিয়ে যায়, ফ্রিতে পাউডার মাখা হয়ে যাবে আমার। চৈত্র মাসে হয়েছিল বলেই তো আমরা চৈত্র মাসে কোনো হিন্দু শাস্ত্রের ভিতরে কোনো বিয়ে থাওয়া হয় না। আচ্ছা 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 আচ্ছা। বাবা মার বিয়ে থাওয়ার ভিতরে সন্তানদের বিয়ে দিতে নেয়। আচ্ছা আচ্ছা। চৈত্র মাসে কেউ যদি দেখা গেল অনুষ্ঠান ছাড়া ভালোবাসা করে বিয়ে করে, সে সর্বসুখী হয়। সর্বসুখী হয়? হ্যাঁ, সর্বসুখী হয়। কেন? কাকু কি মাছ ধরছেন? মাছকে খাবার দিচ্ছেন? আমার ভয় নেই। জন্ম যেখানে, মৃত্যু যদি নেয় একমাত্র উপর আমি, তাছাড়া মানুষ আমাকে মারতে পারবে। ভগবানের কাছে এমন বরদান আছে। শিবলিঙ্গ রয়েছে একটি নারায়ণ শিলা, আর মা কালীর মূর্তি রয়েছে। ব্যাপার হচ্ছে এত কলা বাগান চারিপাশে, একটা গাছেও একটা কলাও পেকে নেই। যদি একটা গাছে একটা কলাও পেকে থাকতো, তাহলেও মোটামুটি একটু এনার্জি নেওয়া যেত। নমস্কার, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা হতে চলেছে সম্পূর্ণ একটা চরের ভিডিও, নির্জন চরের ভিডিও। সেই চরের মধ্যে এত বড় একটা চর, হুগলি নদীর পাশে অবস্থিত, নদিয়ার মধ্যে শান্তিপুরের একটা চর দেখিয়েছিলাম, ছেঁড়া চরের ভিডিওটা আপনারা খুব পছন্দ করেছেন। তো সেই রকমই একটা চর। ছেঁড়া চর ছিল একটা আইল্যান্ড, কিন্তু ওই রকম আইল্যান্ড আর এদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বা ওই রকম আইল্যান্ড নেই যেখানে মানুষ বসবাস করে। ছেঁড়াচর আর গৌরনগর চর এই দুটো ছিল, আর বাঁশবেড়িয়া চর, এই 3টে ছিল আইল্যান্ড যেখানে এদিকে মানুষ বসবাস করে। তো সেই রকম এদিকে আর নেই, কিন্তু নদীর পাশে একটা চর রয়েছে, মেথিডাঙ্গা চর। আজকে আমি আপনাদের নিয়ে এসেছি মেথিডাঙ্গা চরে। এখানে যে মানুষগুলো বসবাস করে, সেই মানুষগুলোর জীবন কাহিনী আজকে আপনাদের সামনে তুলে ধরবো। তার সাথে তুলে ধরবো, আমরা তো পুজো করি কালী ঠাকুরকে পুজো করি, মা দুর্গাকে পুজো করি, মা সরস্বতীকে পুজো করি। এখানে একজন মানুষ আছেন, উনি অসুরকে পুজো করেন। তো সমস্তটাই থাকছে আজকের ভিডিওতে। খুব সুন্দর হতে চলেছে ভিডিওটি, দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। দুই দিকে কলা বাগান এবং মাঝখানে একটা তাল গাছ, তাল গাছের নিচে বসে একটা দাদু হচ্ছে সকালবেলা কাজে এসেছিল, এখন সকালে খাবার খেয়ে নিচ্ছে। আপনি কি চাষ করতে এসেছিলেন? হ্যাঁ, চাষ করা হয়ে গেছে? আমি ওষুধ দেবো ধানে ওষুধ দেবেন? বাড়ি থেকেই ভাত এনেছিলেন? হ্যাঁ, তাই খেয়ে নিচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, এইদিকে আর কতটা গেলে চর পাবো, চরের বাড়ি ঘরগুলো? চরের এই সাইডে এই কটাই আর নেই। আচ্ছা আচ্ছা, মাটির রাস্তা কোন দিকে? এই মাটির রাস্তা নেই এখানে, এটা সব পুরোটাই একদম গুপ্তিপাড়া ফেরিঘাট। এদিকে গুপ্তিপাড়া ফেরিঘাট, এদিক। আচ্ছা, এটা হচ্ছে কালনা। আচ্ছা আচ্ছা। আর মেথিডাঙ্গা চর যে বাঁধটা কোন দিকে? বাঁধ এইটাই বাঁধ ছিল, যে তারপরে পিচের রাস্তা হলো কেবল। বাঁধ ছিল, পিচের রাস্তা কবে হয়েছে? এই তো মাস দেড়েক হয়েছে। আচ্ছা আচ্ছা, তার আগে পুরো এটা বাঁধ ছিল? হ্যাঁ, বাঁধ ছিল মানে মাটির রাস্তা ছিল? মাটির রাস্তা ছিল। ওইটা হচ্ছে সুইচ গেট। আচ্ছা, সুইচ গেটটা ওইদিকে? ওই তো সামনে দেখা যায়। আচ্ছা, এই সামনে গিয়ে ডান দিকে গেলে পাবো সুইচ গেট? হ্যাঁ, ওই সামনে দেখা যাচ্ছে তো। ওই সুইচ গেটে যেতে গেলে কোন দিক দিয়ে যেতে হবে? এখান দিয়ে যেতে হবে, ডান দিক দিয়ে। ডান দিক দিয়ে। সামনের জমিতে গরু দিয়ে লাঙল টানছে। এবার গরু দিয়ে লাঙল টানাতে তার পেছনে চারিপাশে বক পুরো ভর্তি। মানে লাঙল টানাতে লাঙলের নিচে যেই পোকাগুলো থাকে, বা মাটির নিচে যেই পোকাগুলো থাকে, সেই পোকাগুলো হচ্ছে বকের বিরিয়ানির মতো খাবার। ওর জন্যে বকগুলো যখনই লাঙল যাচ্ছে গরুর পেছনে দৌড়চ্ছে। তো দুই দিকে বিশাল কলা বাগান। এদিকে গঙ্গা নদীর পাশের এলাকায় কলা চাষটা বিশাল হয়। ফুলিয়ায় গিয়ে দেখিয়েছিলাম যে ফুলিয়ায় যাওয়ার সময় প্রচুর কলা বাগান। ওই একটা অজানা একটা দ্বীপের সন্ধানে গেছিলাম, ওখানে প্রচুর কলা বাগান ছিল। মানে দেখে মনে হচ্ছিল পশ্চিমবঙ্গের মানে অর্ধেক কলা ওখান থেকে সাপ্লাই হয়। এদিকেও তাই, শান্তিপুর ফুলিয়া কাছাকাছি।
আর পুরো এই এরিয়াটা শান্তিপুর থেকে একটু দূরে পড়ে, কালনার দিকে আসতে এরিয়াটা পড়ে। তো এখনও ঢালাই রাস্তা, নতুন ঢালাই রাস্তাটা হয়েছে, এরপরে আবার মাটির রাস্তা রয়েছে, বাদবাকি সব। তো প্রথমে এখানে আসতে গেলে আসতে হবে শান্তিপুর লোকালে করে শান্তিপুর স্টেশন। শান্তিপুর স্টেশন থেকে অটো বা টোটো নিয়ে আসতে হবে, কালনাঘাটের দিকের যে অটো বা টোটো রয়েছে সেটাই করে আসতে হবে মেথিডাঙ্গা মোড় বা মেথিডাঙ্গা বটতলার মোড়। সেই মোড় থেকে বাঁ দিকে রাস্তা চলে আসবে, বাঁ দিকে সোজা হেঁটে এসে ডান দিকে বেঁকতে হবে। প্রথমে বাঁ দিকে এসে ডান দিকে, আবার বাঁ দিকে, আবার ডান দিকে, বাদিক ডান দিক, বাদিক ডান দিক, এই বাডান করে আমরা সোজা চলে আসবো সুইচ গেটে, মেথিডাঙ্গা সুইচ গেট। আর সুইচ গেট থেকে যেই রাস্তাটা নিচের দিকে নেমে যাবে, সেই নিচের দিকে রাস্তা ধরে আমাদের হেঁটে যেতে হবে সেই সমস্ত বাড়িগুলোর দিকে। তো আর কিছুটা গেলে পিছের রাস্তা শেষ হয়ে যাবে এবং সুইচ গেট পড়বে। তো এরা হচ্ছে পড়তে যাচ্ছিলো এবং পাশ থেকে শুনেছে স্যার বাড়ি নেই, তাই তো? মজা লাগছে? আর মজা লাগছে কিনা তাই বল। স্যার বাড়ি নেই, হেবি মজা লাগছে। রবিবার, স্যার বাড়ি নেই, এবার কি হবে? খেলা হবে। কি খেলা? বাড়ির থেকে এসে সাইকেল চালাবো, সাইকেল চালানো। আর কি খেলা? ফুটবল, ক্রিকেট? কিছু না। যাও চলে যাও সাইকেল চালিয়ে। না চলো। আমাদের ছোটোবেলায় আমরা যখন দেখতাম যে স্যার আসছে না বা স্যার বাড়ি নেই, আমাদেরও বিশাল মজা লাগতো। এখনকার ছেলেপেলেরও সেই মজাটা রয়েছে গ্রামের দিকে। মাঝখান থেকে পিচের রাস্তা এবং দুই দিকে পুরোপুরি নির্জন, কেউ নেই এদিকে, শুধু কলা বাগান রয়েছে, কলার চাষই বেশি এদিকে। এছাড়াও কিছু আখ ক্ষেত রয়েছে আর ধান নতুন লাগানো হচ্ছে এদিকে। আর সামনের রাস্তাটা ভেঙে গেছে জন্য এদিকে বস্তা ইট দিয়ে এগুলো করা হয়েছে। তো এই দিক দিয়ে সোজা এদিক দিয়ে চলে যাওয়া যায় গুপ্তিপাড়ার দিকে, মানে গুপ্তিপাড়া ঘাটের দিকে। গুপ্তিপাড়া অবস্থিত হুগলির মধ্যে। তো এই দিক দিয়ে সোজা গুপ্তিপাড়া ঘাটের দিকে চলে যাওয়া যায়, যে দিক দিয়ে আমি এখন যাচ্ছি। আর আমি সোজা গিয়ে চাবিগেট থেকে নিচের দিকে নেমে যাব, সেটাও আপনাদের দেখাবো। তো এদিকে গম গাছ লাগানো হয়েছে। তো গম গাছের ওপরে পাটকাঠি পুঁতে পুঁতে এরকম কালো প্লাস্টিক দেওয়া হয়েছে। মানে এটার কারণ এটাই হতে পারে যে ওপর থেকে যদি কোনো পাখি টাখি তাকে মনে করবে নিচে বড় পাখি বসে আছে, বড় কোনো পাখি বসে আছে বা উঠছে, ওর জন্য ছোটো পাখি নামবে না, তাতে করে এই ফসলগুলো ক্ষতিগ্রস্ত বেশি হবে না। তবে পোকা টোকা যা লাগা সেগুলো তো লাগেই, এইসবের জন্য পোকা আটকায় না, তার জন্য তেল বীজ এগুলো দিতে হয়। পাখির আক্রমণ থেকে বাঁচার জন্য এই অভিনব পদ্ধতি, বেশ ভালো লাগলো। এবং তার পাশে রয়েছে পুরো ঘেটু বন। ঘেটু বন বলতে এই জঙ্গলে পুরো ঘেটু গাছ হয়ে রয়েছে। আদিবাসীদের একটা উৎসব আছে ঘেটু উৎসব। সেই ঘেটু উৎসব বলতে ওদের একটা ডাল পুজো আছে, তখন এই ঘেটু গাছ ওদের লাগে। ওই দশমীর দিন, দুর্গাপুজোর দশমীর দিন ওরা ডাল পুজো করে। আমরা গিয়ে দেখেছিলাম আদিবাসী গ্রামে যে ডাল পুজো করছে এবং ঘেটু গাছ তুলে এনে খুব সুন্দরভাবে সাজিয়ে ওরা ওদের রিচুয়ালসগুলো পালন করে। তো এইরকম রাস্তা, ডান দিকে একটা গাছ, গাছটা মরেই গেছে বলতে গেলে, কারণ পাতা টাতা কিচ্ছু নেই, পুরো শুকনো ডাল কটা রয়েছে। সামনে চাবি গেটে যাই, ওখান থেকে আমাদের ডান দিকে নেমে যেতে হবে। চাবি গেটের সামনে চলে এসেছি। চাবি গেট গঙ্গার যখন জল বাড়ে বর্ষাকালে তখন এইটা দিয়ে ছাড়া হয়। এটা একটা ছোট্ট খাল এদিকে। আর এই যে রাস্তার যে এই পাশের জমিগুলো, এগুলো জলে ডুবে যায়। এগুলো জল থেকে বাঁচানো যায় না, শুধুমাত্র এই অংশগুলোই জল থেকে বাঁচানো যায়। এই যে চাবি গেট থেকে সোজা গেলে গুপ্তিপাড়া ঘাট, আর সোজা না গিয়ে যদি আমরা ডান দিকে নেমে যাই এই রাস্তাটায়, তাহলে আমরা মেথিডাঙ্গার চরের সেই গুটি কয়েক বাড়ির দিকে পৌঁছাবো। তো এইরকম পায়ে হাঁটা, এই পর্যন্তই পিচের রাস্তা, এরপর থেকে সম্পূর্ণ ধুলো মাটি। যদি একটা গাড়ি যায়, গাড়ি তো যায় অবশ্যই, ট্রাক্টরের চাকার দাগ রয়েছে এখানে, সাইকেল মোটরসাইকেল সব কিছুরই দাগ রয়েছে। কিন্তু এখন যদি আমার সামনে দিয়ে যায়, ফ্রিতে পাউডার মাখা হয়ে যাবে আমার। এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো দুটো রাস্তা রয়েছে, একটা রয়েছে সোজা, একটা হচ্ছে বাঁ দিকে। বেশ মনোমুগ্ধকর একটা পরিবেশ এখানে, গাছের ছায়া বেশ ভালোই লাগছে। গরম খুব একটা দিচ্ছে না, তাও ভালোই দিচ্ছে। আর এটা কি গাছ?
গাছের ফুলগুলো দেখানোর চেষ্টা করছি। এটা কি গাছ? কি গাছ আমি জানি না, যদি আপনারা ফুল দেখে গাছ চিনতে পারেন তাহলে অবশ্যই জানাবেন কমেন্টে যেটা কি গাছ। আর এদিকে যে বললাম না ঘেটু বন, ঘেটুর বিশেষ গন্ধ বুঝতে পারছি না, অবশ্যই ঠান্ডা লেগেছে এর জন্য গন্ধ নাও পেতে পারি, এটাও হতে পারে। তো এইরকম রাস্তা, পুরো মাটির রাস্তা, মাটির পথ। এই পথ দিয়ে কিছুটা গেলেই সেই গুটি কয়েক বাড়ির দিকে আমরা যাব। অনেকক্ষণ ধরে হেঁটে চলেছি, প্রায় আধ ঘন্টা ধরে হেঁটে চলেছি। আধ ঘন্টা ধরে হেঁটে একা একা এর মধ্যে বাহ, কিছু একটা পাখি ডাকছে এদিকে, ছোট্ট একটা পাখি, চড়াই পাখি নয়, তার থেকেও ছোট। তো আধ ঘন্টা ধরে হেঁটে একটা বাড়ি দূর থেকে দেখতে পাচ্ছি। বাড়ি বলতে একটা ছোট্ট জায়গা দেখতে পাচ্ছি, ওই ত্রিপল দেওয়া, ওটা বাড়ি কিনা বলতে পারছি না, তবে বিভিন্ন রঙের জিনিসপত্র দেখে মনে হচ্ছে ওটা একটা বাড়ি। তো এইরকম পথ এখান থেকে হেঁটে চলেছি, কন্টিনিউ এরকম পথ দিয়ে প্রায় আধ ঘন্টা হাঁটছি। ব্যাপার হচ্ছে এত কলা বাগান চারিপাশে, একটা গাছেও একটা কলাও পেকে নেই। যদি একটা গাছে একটা কলাও পেকে থাকতো তাহলেও মোটামুটি একটু এনার্জি নেওয়া যেত। মোচা ঝুলছে একটা, আর যা কলা ঝুলছে সব কাঁচা। তো এইরকম পথ, খুব বাজে অবস্থা। আমি ভাবছি যারা এই রকম তো পথের অবস্থা, বর্ষাকালে এই পথ দিয়ে কীভাবে যাতায়াত করে। আর এখানে যে মানুষগুলো থাকে, বেশি মানুষ থাকে না, সামান্য কয়েকজন থাকে, তারা তাদের মানে নিড যেগুলো, বেসিক নিড যেগুলো, সেগুলো কিভাবে মেটায়। শিক্ষা, স্কুল কলেজ, তারপর এমার্জেন্সি নিড যেটা, শরীর খারাপ হলে, এই সমস্ত কিভাবে মেটায় তাই আমি শুধু ভাবছি। কারণ যা অবস্থা এখানে, এই পথ দিয়ে বর্ষাকালে যাওয়া মানে বিশাল ব্যাপার। আর নদীর জল বেড়ে গেলে তো পুরোটা জল উঠে যায়, তখন পোকামাকড় এর উপদ্রবটা বেশি বেড়ে যায়। আর কতটা হাঁটতে হবে জানি না, হেঁটেই যাচ্ছি, এখনও বাড়ি চোখে পড়ছে না কিছুই। ঘেটু ফুলের জঙ্গল, এদিকে খেজুর গাছ, আর মাঝখান থেকে এরকম মাটির পথ। এই খেজুর গাছটা দেখে মনে হচ্ছে এই খেজুর গাছ হয়তো কাটেনি, খেজুরের রস করার জন্য কাটে না, সেগুলো কাটেনি, এরকমই হয়ে রয়েছে। কারণ নিচ থেকে শুরু করে ওপর পর্যন্ত এরকম যে খেজুরের পাতার যে গোড়ার অংশগুলো এরকম রয়েছে, এগুলো আর তোলা হয়নি। মানে এটা, এই গাছটার যত্ন নেওয়া হয় না, এটাই হচ্ছে ব্যাপার। তো আমরা যাচ্ছি সামনের দিকে, সামনে দিয়ে এক ঝাঁক টিয়া পাখি উড়ে গেল। মানে এইটায় জুমিং কোয়ালিটি অতটা নেই, ওর জন্যে জুম করে দেখানো গেল না, এবং সবসময় তো ক্যামেরা অনও থাকে না, ওটাও একটা বিষয়। মানে খুব সুন্দর লাগলো, সবুজ এক ঝাঁক টিয়া পাখি বসেছিল বনটায়, যেই আমি ঢুকলাম এখান থেকে বেরিয়ে গেল। এটা হচ্ছে ছোট্ট একটা খাল, এখানেই মাছ ধরেন, মাছ ধরছেন একটা কাকু, আমি গিয়ে দেখাবো আপনাদের। কাকু কি মাছ ধরছেন? মাছকে খাবার দিচ্ছেন? এটা কি খাল না পুকুর? আচ্ছা আচ্ছা। তো এই যে একটা বাড়ি, আমি নিচে নেমে দেখাচ্ছি বাড়িটার অবস্থা। তো খাল, কিন্তু দুদিক দিয়ে ঘিরে, নেট দিয়ে ঘিরে, আরও ডিপ করে কেটে এখানে মাছ চাষ করা হচ্ছে। এখানে গাড়ি রয়েছে, যাদের জমি রয়েছে এদিকে চাষ করার জন্য, তারা গাড়ি নিয়ে এখানে এসে গাড়ি রেখে চাষ করতে যায়, আবার চাষ করে গাড়ি নিয়ে অন্যদিকে চলে যায়। তো এই হচ্ছে নামার পথ। বর্ষাকালে এখান থেকে কীভাবে নামে সেটাই হচ্ছে ব্যাপার। তো একবারে পিছল খেয়ে নিচে নেমে চলে যাবে। কাকিমা ভালো আছেন? হ্যাঁ, ভালো আছো? হ্যাঁ। রান্না করছেন নাকি? হ্যাঁ। ও, আর ওটাই কি রান্না হচ্ছে?
ওই কাঁচকলা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে। আজকে কালকে জামালপুর যাবে পুজো দিতে, এর জন্য আজকে সব নিরামিষ হচ্ছে। জামালপুর যাবে? জামালপুর কি ঠাকুরের পুজো? জামালপুরে এখানে শিব ঠাকুর আছে না, আমাদের ওই ছোট আমার মেজো জায়ের ছেলের মানসা দিতে যাবে, আচ্ছা আচ্ছা, তার জন্য আজকে নিরামিষ রান্না হচ্ছে। এটাই কি আপনাদের রান্নাঘর নাকি? আর থাকার ঘর? ওই যে ওইটা এইটা থাকার ঘর? এইটা? ও আচ্ছা আচ্ছা। আর কে কে থাকেন আপনি কাকু? আমার ছেলে মেয়ে। আচ্ছা আচ্ছা, ভাই বোন কাকু আর আপনি, তাই তো? 4 জন থাকেন। কত বছর ধরে থাকছেন কাকিমা এখানে? আই বেরোতে বেরোতে উনি থাকতো এইখানেই, মাছ ধরা এ করা এখানেই থাকে। আচ্ছা আচ্ছা। আর আপনারা কবে থেকে থাকছেন একসাথে? আমরা এই হালে এসছি এখানে। ও, আপনাদের অন্য বাড়ি নেই? আপু ওই দিকে আছে। আচ্ছা আচ্ছা। এখানে তো জল উঠে যায় নাকি? আপনার ওই বর্ষাকালে যখন ডিভিসি জল ছাড়ে তখন তো জল উঠে যায়, তখন থাকতে পারেন এখানে? তুমি বাড়িতে? আচ্ছা, এমনি রাত্রেও এখানে থাকেন? এখানে যে কাপড় মার করে এই যে ফেরে মাছে। কাপড় মার? আজকে নেই কাপড়? না, আজকে সপ্তাহ ছুটি। ছুটি? আজকে রবিবার তাই ছুটি? সপ্তাহে ওনারা হাটে থাকে তো এই জন্য কাপড় দেয় না, মহাজনরা হাটে থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ওটা মনে হয় শুকনো লঙ্কা বাটছেন? শিল নোড়ায় বাটা দেখাই যায় না এখন শহরের দিকে, শুধু মিক্সচার মেশিনে ঘুরিয়ে নেয় আর গুঁড়ো হয়ে যায়। গ্রামের দিকে এটা দেখা যায়, আর আপনার এখানে দেখতে পাচ্ছি। এখানে ইলেকট্রিসিটি আছে কি? না। নেই? তাহলে রাত্রেবেলা হলেই তো অন্ধকার। আচ্ছা, আপনি রান্না করুন, আপনার সাথে বাদবাকি কথা বলছি। আগে কাকুকে দেখিয়ে আসি কাকু কিভাবে মাছ ধরছে। কোন দিক থেকে যাব? ওই যে খাবার মাছকে খাবার দিচ্ছে। কোন দিক থেকে যাব? যে দিক দিয়ে চলে যান। আচ্ছা, তার আগে আপনার ঘরটা দেখিয়ে আসি। এটা হচ্ছে থাকার ঘর। কাকু কাকিমা ভাই বোন 4 জন মিলে থাকে এখানে। থাকার ঘর, সামনে ধান ক্ষেত, পুরো খালটার মধ্যেই ধান চাষ করা হয়েছে। আর এখানে নিকোনও রয়েছে, সামনে রয়েছে একটা শিলা যেখানে পুজো করেন। শিবলিঙ্গ রয়েছে একটি নারায়ণ শিলা, আর মা কালীর মূর্তি রয়েছে। এই অংশটাই পুজো করেন। আর এই হচ্ছে থাকার ঘর। কি অবস্থা! এই ঘরে থাকেন। আর সামনেই রয়েছে একটা পুরো বড় মহিষের মূর্তি বলতে মহিষের পুরো একটা স্কাল বা খুলি, পাশে হাড় রয়েছে। আর এখানে রয়েছে পুরো একটা মহিষের খুলি। এই মহিষের খুলিটা কাকু পুজো করেন। এবার কাকুর কাছ থেকে সমস্ত কিছু শুনবো যে কিভাবে পুজো করেন এবং কেন এই মহিষের খুলির পুজো করেন। তার আগে দেখাই, এগুলো মাছের ঘুনি, মাছ ধরার জন্য। আর সামনে ধান ক্ষেতের এইটুকু জায়গা, এরপরেই বাড়ি। কি কঠিন পরিস্থিতিতে থাকেন এনারা এখানে। আমরা যারা শহরাঞ্চলে থাকি, বড় বড় বাড়িতে বুঝতেই পারি না গ্রামের প্রত্যন্ত অঞ্চলে কত দরিদ্র মানুষ বসবাস করেন এবং তাদের বাসস্থান কত দরিদ্রতম হতে পারে। কাকু এখানে হচ্ছে শাড়ি শুকো দেন, তাই তো? মার দেওয়া হয় এখানে, মার দেওয়া হয়। আজকে রবিবার, আজকে সবাই হাটে যায়, তাই আজকে ছুটি। আজকের দিনটায় মার দেওয়া বন্ধ থাকে রবিবার, আর অন্য দিন আসলে মাঠটা সব দেওয়া হয়। আর সামনে একটা কুলে গাছের একটা ডাল রেখে দেওয়া হয়েছে, যাতে করে সবাই হুটহাট করে এদিকে না যেতে পারে, ওর জন্য কুল গাছের ডাল। আচ্ছা, কচুরি পানা দিয়ে একটা আল করা হয়েছে। আমার কাছে বালতিটা ডান নাইলে। অনেকটা ডেবে যাচ্ছে এখানে পা। তো এইরকমভাবে হেঁটে হেঁটে চাষের জমিতে এইরকমভাবে, এই একটাই পথ আপনার যাওয়ার, একটাই পথ যাওয়ার, এইরকমভাবে হেঁটে হেঁটে চাষের জমিতে যেতে হয়। ব্যাপার হচ্ছে কাকু অভ্যাস হয়ে গেছে, যেতে পারছে। এবার আমার একদিকে পা দিলে কি হচ্ছে, যেই একদিকে পা দিচ্ছি পুরো বেঁকে অন্যদিকে চলে যাচ্ছে, ওর জন্য বাঁশ ধরে ধরে যেতে হচ্ছে। আর কচুরিপানা মানে অনেকটা স্থিতিশীল নয় এই জায়গাটা, পা দিলে অনেকটাই ডেবে যাচ্ছে এবং বেশ ভালোভাবে উল্টো পাল্টা হয়ে যাচ্ছে এদিকে ওদিকে।
অনেক কষ্টে এই পাশে আসা গেছে, ওইদিকেও ঠিক একই রকমভাবে যেতে হবে। এগুলো কি গম গাছ কাকু? গম তো আপনার নাকি? পুরো গম পেকে গেছে, তো তুলবেন কবে? গম পুরো পেকে গেছে। আমাদের ওদিকে গম চাষ দেখাই যায় না, ধান চাষটা বেশি হয়, গম চাষটা দেখা যায় না। আর গম চাষ হচ্ছে কিসের জন্যে? ও বাবুই পাখি। আর আচ্ছা আচ্ছা, বাবুই পাখি গম কি বেশি ভালো খায়? আচ্ছা, তো এরকমভাবে রেখে দিয়েছেন, পেকে গেছে তো বাবুই পাখি নিয়ে যেতে পারে, ক্ষতি করতে পারে। পাকার আগে খায়? আচ্ছা আচ্ছা, এরকম মালের মধ্যে দিয়ে যাচ্ছি আর কাকু পুরো খালি পায়ে যাচ্ছেন। এইটা আপনার জমি? আচ্ছা, নতুন কি ধান লাগিয়েছেন নাকি? না না, এই ধান করছি আজকে। ও এইটা এইটা, আচ্ছা, তাহলে তো ধান গাছ লাগানো হয়ে গেছে। এই ধান আর ফোর ছাড়বে, এই মাসের ভিতরে ফোর ছাড়বে। কিন্তু বেশি ঘন ঘন হয়ে গেছে না? হাতে 3টে করে পড়ে। 3টে করে? আচ্ছা, একটু হালকা করা হয়। হালকা করা হয়েছে? নইলে পরে গোছ হবে না ধান। এটা এটা কি ধান কাকু? এটা হচ্ছে মিনিকেট। মিনিকেট। আর যেই এই জমিগুলো আপনার নাকি নিজের? এগুলো সব আমার দখল। দখল মানে? আচ্ছা, এখন সরকারের আন্ডারে। গঙ্গা ভাঙন বলতে এদিকে গড়ছে ওদিকে ভাঙছে নাকি? না, আগে এগুলো গ্রাম ছিল, সব ভেঙে গেছে। আচ্ছা আচ্ছা, গ্রাম ছিল, ভেঙে এই অবস্থা হয়েছে। হ্যাঁ, আপনার এই বাড়িটাই শুধু রয়েছে এখানে? এখানে আর আশেপাশে কোনো বাড়ি নেই? এদিকে বাড়ি নেই। বাড়ি নেই তো? না, ওই যে বাড়ি আছে ওই সামনে। সামনে? হুম। সামনে কয়েকটা বাড়ি রয়েছে? কটা বাড়ি রয়েছে তাও? আর ওখানে মোটামুটি 12টা ফ্যামিলি আছে। 12টা ফ্যামিলি রয়েছে, তাও তো এখান থেকে হেঁটে যেতে 15-20 মিনিট লাগবে। হ্যাঁ, কী সার দেবেন এটা? এটা হচ্ছে 15 সুফলা। সুফলা? আচ্ছা আচ্ছা, সুফলা মানে সবগুলোই থাকে নাকি? 30 টাকা কেজি। সার কিনতেই তো মানুষ শেষ চাষি। আচ্ছা, আপনারা যে সার কেনেন, ওই যে ছাড় দেয় সারে, সেই ছাড় পান? না, ছাড় পান না? আমাদের এটা হচ্ছে গোডাউন থেকে নিয়ে আসি সরকারি, তো ওর দামটা একটু কম পায়। আচ্ছা দোকানে 2 টাকা কেজি বেশিতে নেবে, সেটা ওখানে কমে না। আচ্ছা আচ্ছা, আধার কার্ড জমা দিতে হয়। আধার কার্ড জমা দিয়ে আনতে হয় সার? হুম। আর এখন তো রেকর্ডের সম্পত্তি না, খাস রেকর্ডের সম্পত্তি হলে তখন আলাদা দেয়। আচ্ছা আচ্ছা, খাস সম্পত্তিতে দেয় না? না, সরকারি বীজ পায়, সব কিছু পায়, অনেকে টাকা পায়। তো এদিকে তো খাসই হবে, কারণ এ তো বর্ষাকাল হলেই পুরো ডুবে যায়। ডুবে যায় বলতে এগুলো তো সব রেকর্ডের সম্পত্তি ভেঙে গেছে। আচ্ছা, ভাঙন দুগুনে বহুদিন আগে, ধরো প্রায় আজ 15 বছর 16-17 বছর আগে এখানে মাপ হয়। 16-17 বছর আগে? হ্যাঁ, এইচডিও ডিএমএস ছিল, এসে এর ম্যাপ, রাস্তার ম্যাপ করা হয়েছিল। পুরোনো যেসব ম্যাপ সব নষ্ট হয়ে গিয়েছে। নতুন ম্যাপ ধরে, হ্যাঁ, ওই ম্যাপ বের করছে। এবার এক একটা দাগে কত বিঘে সম্পত্তি আছে সেই হিসাব করে ফেলবে। এইবার কে কোথায় চাষ করে সেটা হচ্ছে তাদের বিপদ। এখন এই জমি সব সরকারের আন্ডারে চলে গেছে। এখন সব সরকারের আন্ডারে? সব সরকার ভ্যালুয়েশন করে দিয়েছে। তো এটা কি করে দিয়েছে? ভ্যালুয়েশন মানে ও, হচ্ছে ভ্যালুয়েশন করে দিয়েছে। আচ্ছা, খাস জমি এখন কেউ কিনতে বেচতে কিনতে পারে এই জমি? হ্যাঁ, বিক্রি হচ্ছে তো 1 লাখ টাকা বিঘে, 80,000, 50,000। 1 লাখ টাকা বিঘে বিঘে বিক্রি। কিন্তু গঙ্গার ভাঙনে তো এই জমি তলিয়ে যেতে পারে। সেটা হচ্ছে তার ব্যাপার, যে পার্টি সে নিয়ে চাষ করছে, যতদিন চাষ করতে পারে। চাষ করে। তা আপনারা এখানে রাত্রিবেলা থাকেন, রাত্রিবেলা মানে আপনাদের ওই ওই অংশটাই থাকেন, ওই ছোট্ট চৌকির উপরেই থাকেন 4 জন মিলে? এই চৌকিটা হালে নিয়েছি, তার আগে ওখানে মাটিতেই থাকতাম। মাটিতেই থাকতেন? আমি আঁকা করে মাটিতেই থাকতাম। তা এদিকে এত যে জঙ্গল, এদিকে শিয়াল টিয়ালের উপদ্রব নেই? শিয়াল আছে, শিয়াল আছে, অসুবিধা হয় না? বনগাড়া আছে, সবই আছে। ভামবিড়াল, শিয়াল, বনগাড়া মানে? বনগাড়া সেটা কিরকম? বনগাড়া হচ্ছে হায়না, যেটাকে বলা হয় হায়না না, ওটা ভাম জাতীয়, শিয়ালের মতন হবে, মুখটা গোল হবে বিড়ালের মতন। আচ্ছা আচ্ছা, হায়নার মিনিয়েচার আর কি। ওটা বইতে 4টে-5টা নাগাদ বেরোয়। হিংস্র? এরকম হাইট হবে। আচ্ছা বাঘের আচ্ছা, মতো ছোকা ছোকা হবে। বাঘের মতো এরকম দাগ? বনগাড়া, বন বিড়াল নাকি? ওইটাকে বন বিড়াল বলা হয়। আর ভাম হচ্ছে বেজির মতো, হ্যাঁ, মুখটা বেজি। কিন্তু সবই ঠিক আছে, কিন্তু ওগুলো তো হিংস্র। তো আপনার মানে অসুবিধা হয় না, ভয় টয় লাগে না রাত্রিবেলা সবাই মিলে থাকেন? না, আমার ভয় নেই,
জন্ম যেখানে, মৃত্যু যদি নেয় একমাত্র ওপর আলাদা নেবে, তাছাড়া মানুষ আমাকে মারতে পারবে না। ভগবানের কাছে এমন বরদান আছে। আচ্ছা আচ্ছা, এটা যদি একটু কেন, বলেন। আমি তো কারো তো ক্ষতি করিনি। হ্যাঁ, এই যে ভগবানের বরদানের কথা বলছেন, হ্যাঁ, এই বিষয়টা যদি একটু বলেন। ভগবানের বরদান হচ্ছে, আমি যেটা বাবা মা আমাকে ছোটোবেলার থেকে জন্ম দিয়েছিল, শিক্ষা একটাই দিয়েছিল, জ্ঞান থেকে আমি শিখি। আমার নাম ভোলানাথ রেখেছিল আমার মায়ের, যখন আমি গর্ভে ছিলাম। ভোলানাথ, হ্যাঁ স্বয়ং শিবের নামই ভোলানাথ। হ্যাঁ, তখন আমার বাবা বলেছে যে ভোলানাথ পৃথিবীতে আসছে, আমার গুরুদেবকে বলছে, আমার বাবার গুরুদেব। হ্যাঁ, তখন বললো কী করে বললি? বললো আমি বলছি ভোলানাথই আসবে পৃথিবীতে। আচ্ছা আমার মা বাবা দুজনেই গিয়েছিল গুরুদেবের কাছে জানাবে, সেই থেকেই আমার নাম ভোলানাথ। মায়ের গর্ভে ছিলাম তখন থেকে। ভোলানাথ টাইটেল কি আপনার? মাহাতো। ভোলানাথ মাহাতো। আচ্ছা আচ্ছা আদিবাসী আমরা। আচ্ছা আচ্ছা, এটা কি কুর্মী সম্প্রদায় আদিবাসী? হুম হুম, কুর্মী সম্প্রদায় আদিবাসী মাহাতো। মাহাতো। আচ্ছা, এখানে আপনার একটাই পরিবার রয়েছে মাহাতো? হুম, এদিকে একটাই, এদিকে মাহাতো নেই। মাহাতো নেই না। আচ্ছা, আপনার ওই বাড়ির সামনে দেখলাম একটা বড় মহিষের মানে স্কাল রয়েছে। হুম। ওটা মহিষ পূজাটা হচ্ছে, আমরা যেটা শিবের ভক্তি করি, হ্যাঁ, এবং শিবের চেলায় হচ্ছে পুরুষ জাতি, হচ্ছে আমরা অসুর। পুরুষ জাতি অসুর, মানে আমিও অসুর, আপনিও হ্যাঁ, অসুর? হ্যাঁ, পুরুষ জাতি হচ্ছে অসুর। আমি অসুর? আমি আজকে জানলাম কিন্তু এই কাকুর দ্বারা, আমিও অসুর। হ্যাঁ, আর পুরুষ যারা জাতি দেখছো পুরুষ আছে। সবাই অসুর? হ্যাঁ, পুরুষ জাতিরাই অসুর। আচ্ছা আচ্ছা, এটা আপনি বলছেন কেন? হ্যাঁ, এটা বলছেন কেন? কেন? পুরুষ যে জাতি? পুরুষ জাতি হচ্ছে অসুর থেকে ভাগ করলে কে? ভোলানাথের আদি অংশ থেকেই তো অসুর সৃষ্টি হয়েছে। আচ্ছা আচ্ছা ভোলানাথের থেকেই তো সৃষ্টি হয়েছে। আচ্ছা আচ্ছা, এটা শিব পুরাণ অনুযায়ী, তাই তো? হ্যাঁ, শিব পুরাণে জানা যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভোলানাথেই সৃষ্টি করেছে। তা প্রথম আপনি, সৃষ্টি করেছে লক্ষ্মী আর নারায়ণ। পৃথিবী ছিল জলময়। হ্যাঁ, এই পৃথিবীই ছিল জলময়, একমাত্র জলে শুধু বাস করতো লক্ষ্মী নারায়ণ। আচ্ছা তা পৃথিবী জলময়, সেই নাগে নারায়ণ হেলান দিয়ে আছে, আর হ্যাঁ। লক্ষ্মী আছে পায়ের তলে। তা পায়ের তলে থাকতে লক্ষ্মীকে তখন বলছে প্রভু দাঁড়াও, কিন্তু নাগ আর দাঁড়াচ্ছে না। নাগ তোর মতো ভেসেই চলছে। নারায়ণ অর্ডার যতক্ষণ না দিবে ততক্ষণ তো বন্ধ করতে পারবে না। পঞ্চনাগ? না, হ্যাঁ, পঞ্চনাগকে, আচ্ছা নারায়ণ। তো এইবার ও বলতে পারছে না, লক্ষ্মীর বিরক্ত ধরে গেছে, একটা মানুষ কতক্ষণ পা টিপতে পারে। হ্যাঁ, তখন ও পাটা ওই কোলের উপর থেকে নামিয়ে আর দাঁড়িয়ে পড়েছে। যাহা তো দাঁড়িয়ে যায়, তখনই মোটামুটি ওখানে চর সৃষ্টি হয়, মাটি জন্ম নিয়ে। আচ্ছা আচ্ছা সৃষ্টিটা করেছিল হচ্ছে একমাত্র লক্ষ্মী। তখন নারায়ণ, শ্রীবিষ্ণু নারায়ণ বলল তাহলে মাটি করে হলে ঘাস জন্ম সৃষ্টি করতে। তখন নারায়ণ, শ্রীবিষ্ণু নারায়ণ ঘাস সৃষ্টি করেছিল। আচ্ছা তারপরে মানুষের খাদ্য খাবার সৃষ্টি হলো, মা লক্ষ্মী ধান। হ্যাঁ, ধান সৃষ্টি করার পরে 3 অবতার রূপ ধারণ করলো নারায়ণ। 3টে অবতার কি কি জানো? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। আচ্ছা আচ্ছা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 অবতারের তিন রূপে অবতার। নারায়ণ ধারণ করেছে। নারায়ণ ধারণ করেছে। আচ্ছা, তখন লক্ষ্মীও আবার রূপ ধারণ করে। 5 রকম রূপ ধারণ করে নারায়ণ ও শ্রী বিষ্ণু, 5 রকম রূপ ধারণ করে। সেই রূপের আদি অংশ থেকে ভোলানাথ আদি অংশ নেয়, হ্যাঁ, আর লক্ষ্মীর আদি অংশ থেকে পার্বতী রূপ ধারণ করে। আচ্ছা আচ্ছা, চৈত্র মাসে শিব পার্বতীর বিয়ে হয়েছিল। হ্যাঁ, হরে গৌরী, হরগৌরী। হরে গৌরী। ওই যেমন হ্যাঁ। চৈত্র মাসেই ওর হ্যাঁ, জন্য হ্যাঁ। ওই শিবের মাথায় জল ঢালতে যায় অনেকে। হ্যাঁ হ্যাঁ, হরে গৌরী রূপ ধারণ হয়েছিল। আচ্ছা, এই চৈত্র হরে- মাসে না শ্রাবণ মাসে বিয়ে হয়েছিল? চৈত্র মাসে হয়েছিল বলেই তো আমরা চৈত্র মাসে কোনো ও হিন্দু শাস্ত্রের ভিতরে কোনো বিয়ে থাওয়া হয় না। আচ্ছা 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 বাবা মার বিয়ে থাওয়ার ভিতরে সন্তানদের বিয়ে দিতে নেয়। আচ্ছা আচ্ছা, ওর জন্য হিন্দু শাস্ত্রে চৈত্র মাসে বিয়ে হয় না, যেহেতু ভোলা হ্যাঁ, মহেশ্বর আমাদের বাবা, আবার তাই বাবা চৈত্র মাসে মহাদেব কেউ যদি দেখা গেল অনুষ্ঠান ছাড়া ভালোবাসা করে বিয়ে করে, হুম। সে সর্বসুখী হয়। সর্বসুখী হয়। হ্যাঁ, সর্বসুখী হয়। কেন? সে আদি অংশ শিবে পার্বতী রূপ। আচ্ছা আচ্ছা, এই যে আমাদের যে শরীরের যে স্থলটা, হ্যাঁ, বাঁ পাশের যে আদি অংশটাই হচ্ছে নারী, আর ডান সাইডের আদি অংশটাই হচ্ছে পুরুষ, পুরুষত্ব। ওর জন্য অর্ধনারীশ্বর রূপ রয়েছে হুম। শিব পার্বতী। এই যে অর্ধ নারী যাদের বলা হচ্ছে, আমাদের হিজিয়ে বলা হয়, হুম। ওরা হচ্ছে স্বয়ং ভগবান। ওরা হচ্ছে স্বয়ং ভগবান, শিব ও পার্বতী রূপ। আচ্ছা, ওদের মধ্যে নারী এবং ওদের পুরুষ দুটো রূপ। হ্যাঁ, দুটো রূপ। ওদেরকে কেউ গালি মন্দ দিলে ওরা যেটা অভিশাপ করবে সেটা লাগবেই, আচ্ছা আচ্ছা, লাগবেই। আমাদের পাড়াতে একটা ঘটনা ঘটেছিল, এমন হয়েছিল? অভিশাপ করেছিল। এই তো 16 বছরের মাথায় মেয়ের মুখ দেখলো, মানে অভিশাপ করেছিল তুই আর সন্তানের মুখ দেখবি না, সন্তানের মুখ দেখতে পেরেছিল না। আমি ও। পৌষ মাসে, পৌষ কালীটা হয় আমার ওখানে, ওই বাদের পাড়ার মোড়ে, ওই কালীর হুমের কলা দিয়ে আমি হচ্ছে স্বয়ং ভোলানাথ, আমি দিয়েছিলাম নাকি।
মানে সন্তানের যে বাঁধা বিঘ্নটা আছে সেটা কেটে যাবে। আচ্ছা আমি গিয়েছিলাম তো আমাকে বলছে তোর কাছেই তো রয়েছে, তুই হচ্ছে ভোলানাথ, আমাদের সৃষ্টি করেছি, তুই যেটা দিবি তাতেই দেখবি বাঁধন কেটে যাবে। আমরা যে অভিশাপ করেছিলাম, নতুন হাট থেকে মাসিরা আসে তো। আচ্ছা আপনি তাহলে মানে এই বিদ্যাটা জানেন তাই তো? এই শিক্ষাটা আমার গুরুদেবের কাছে শিখি। মানে তাহলে এদিকে ওদিকে অনেক গ্রামের লোকই তো আপনার কাছে আসে সাহায্যের জন্য, আপনি সাহায্য করেন? সাহায্য করি। আমি কানে যদি শুনি কাকু যদি লতায় ছুঁয়েছে, আমি এখান থেকে কাজ করি। আচ্ছা যদি না আমার গোত্রটা যায়, ওই বিষ আর খুঁজে পাবে না কেউ। সত্যি কেমন একটা মিল, মানে বিষটাকেও উড়িয়ে দিই। মিলটা কেমন? হ্যাঁ, স্বয়ং ভোলানাথ বিষ নিজে ধারণ করেছিলেন, থাকতেন সবসময় শ্মশানে তাই তো, ছাই এটা তো ভস্ম মেখে শ্মশান। শ্মশান বসানে পড়ে থাকতেন। এবং এই যে এই ভোলানাথ কাকু, ইনিও পুরোপুরি কারোর অসুবিধা শুনলেই বা কোনো অঘটন বা কারোর সমস্যা শুনলেই সেই সমস্যা সমাধান করে দেন যতটা সম্ভব। তার কাছে যদি শরণাপন্ন তার হওয়া যায়, তিনি যত সম্ভব চেষ্টা করেন সমস্যা সমাধানের জন্য। কিন্তু নিজে থাকেন একটা সম্পূর্ণ শ্মশানের মতোই প্রায় জায়গা, একটা ত্রিপল দিয়ে ঘেরা ছোট্ট একটা খাট, ওখানেই। আমার একটু অসুবিধা হয়েছে শুধু জলটার জন্য। এই জল আনতে যেতে আবার ওই 22 পাইপের কলটা, হ্যাঁ তার ছেলে বলে ঢুকেছিল, দিয়ে বলছে ইঁদুরের গু এই টিকটিকি গুয়ে নোংরা হয়ে গিয়েছে, ওই জল আর খাওয়া যাচ্ছে না, একজনের বাড়ি থেকে আবার নিয়ে আসছে। আচ্ছা আচ্ছা। তা আপনার যে এখানে বিভিন্ন ওই প্রাণীরা রয়েছে, শিয়াল ভামবিড়াল, এগুলো আমি খেতে দিয়ে দিই। আপনি খেতে দেন? তার মানে তো আপনার পোষ মানা। হুম, কখন দেখা যাবে এগুলো? ওগুলো হচ্ছে সন্ধ্যের পর থেকে। একবার আসে তোমার হচ্ছে ঠিক 12টা 1টা নাগাদ আসবে, আচ্ছা আর ওদিকে তোমার হচ্ছে 4:30টার পর 5টার ভিতরে ঢুকে যাবে। ওই এসে 4:30 দিব্য থেকে খাবে। 5টার মধ্যে খাবে, ওই গাছে গোড়ায় ঘুরে বেড়াবে, আমরা বসে আছি ওখানে পাশে ঘুরবে। আর মানে আদর্শ অন্য লোক দেখলে ভয় পালাবে, কিন্তু আমাদের দেখে পালাবে না। আচ্ছা, যদি আমি বসে থাকি তাহলে আসবে না? না, এবার তুমি বসে থাক, আমাদের সাথে বসে থাকলে কোনো অসুবিধা নেই। আর যদি সিঙ্গেল তোমাকে দেখে তাহলে ভয় পাবে। জীবন জানোয়ারদের সব ভয় থাকে, কেন বলো তো, মারবে। আচ্ছা আচ্ছা, সত্যি এটা তো ঠিকই। তো কাকু এবার সার মানে এই সারটা ছড়াবেন তাই তো? সার ছড়াবেন ধানে ছড়া। নিচে নামবে না তাই তো? ওপর দিয়ে ছড়াবেন? না না, নিচে নামতে হবে, নিচে না নামলে হবে না। আচ্ছা কাকু, আপনি তাহলে এই সারটা ছড়িয়ে নিন, আমি ওই ভাইকে নিয়ে একটু নদীটা দেখে আসি। বাবু নিয়ে যা তো। চলো একটু নদীর দিকে ঘুরে আসি। হ্যাঁ, গঙ্গা নদী তো এটা। এই হচ্ছে ব্যাপার, মানে সম্পূর্ণ অন্যরকম একজন মানুষ এবং খুব ভালো মনের মানুষ, যা শুনে মনে হলো এবং দেখে মনে হচ্ছে। এবং এই রকম একটা নির্জন জায়গায় শুধু নিজের পরিবার নিয়ে বসবাস করছেন। ভাই, তোমার নাম কি বাবা? আকাশ মাহাতো। পড়ো পড়াশোনা? কোন ক্লাস? মাধ্যমিক দিলে এবার? 3 মাস ছুটি? আচ্ছা আচ্ছা, কোন স্কুলে পড়ো? হ্যাঁ, টুসুলাল হাই স্কুল। আচ্ছা, আমরা যদি সোজা এরকমভাবে এই কলা বাগানের মধ্যে দিয়ে যাই, কেউ কিছু বলবে না? আর এদিকে এখন ওই শিয়াল টিয়াল নেই তো? আছে এখন ক্ষতি করবে না? তোমাকেও চিনে গেছে? আচ্ছা, রাত্রে যে এখানে থাকো তোমরা, তোমাদের ওই মনে করো ওই পায়খানা প্রস্রাব এগুলো লাগলে কোথায় করো? করো বলতে গেলে কি জঙ্গলেই করতে হয়? আর ওই যে সামনে যে ছোট্ট জায়গাটা, ওই জায়গাটাই ব্যবহার করো, জলের জায়গাটা? আর জল নেই? কলা বাগান, এটা ভালো মোচা হয়ে রয়েছে। কলার ছড়া এখন সবে দিচ্ছে নাকি? তোমার দাদুদের জমি? এগুলো সব এরকম দখল করা জমি তাই তো, খাস জমি? আমি আসার সময় দেখছিলাম এত কলা রয়েছে, একটা কলাও পাকা অবস্থায় নেই। যদি একটা কলা পাকা অবস্থায় থাকতো, ওরা দুজন দুটো খেয়ে নিতাম। তাহলে পাকার আগেই কেটে নেয়। অবশ্য এখন সেই ওষুধ দিয়েও পাকায়, লাল ওষুধের মতো কী কী ওষুধ রয়েছে, ওগুলো ইঞ্জেকশন করে দিলেও পেকে যায়। কাঁচা কেটে নিয়ে গিয়ে ওগুলো দিয়ে পাকিয়ে বিক্রি করে। তো অনেকটা হেঁটে চলে এসেছি,
এই জমিটা নতুন কলা বাগান লাগানো হয়েছে। অনেকটা হেঁটে চলে এসেছি পুরো গঙ্গা নদীর তীরে বা পাড়ে। তিল, আচ্ছা আচ্ছা, এর মধ্যে তিল গাছ লাগিয়েছে তাহলে ওখান থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও তিল গাছ লাগিয়েছে এখানে, ওই জন্য ওদিকে যাচ্ছি না। এটা কি পরিষ্কার জল? গঙ্গার জল? গঙ্গা জল শ্যালো দিয়ে তুলে এই জল দিয়ে চাষ করা হয়? শ্যালো দিয়ে জল উঠছে, খাওয়া যাবে এই জল? খাওয়া যাবে? এই জলই খাও তোমরা? হ্যাঁ আমিও খাই, আর কি করা যাবে। গঙ্গা নদী এখানে খুব সংকীর্ণ। এটা তাল গাছ, তাল হয়েছে? তাল তো পড়ে যাওয়ার সময়। আচ্ছা, তার মনে হয় কেউ পারে না এই গাছ থেকে, না তো থাকতো না এতদিন। আচ্ছা, নিচে প্লাস্টিক দেওয়া হয়েছে যাতে ওই মাটি বেশি না নরম হয়ে যায়। আচ্ছা, আল যাতে না ভাঙে, মাটি নরম হয়, ওই জন্য এরকম প্লাস্টিক দেওয়া রয়েছে। আর আস্তে আস্তে যত আমি নদীর দিকে আসছি তত কিন্তু নিচু হয়ে যাচ্ছে জমিটা, ধীরে ধীরে নিচু হয়ে যাচ্ছে জমিটা। হ্যাঁ, ভেঙে গেছে? আচ্ছা চলো দেখি। ও খালি পায়ে হেঁটে যাচ্ছে নির্দ্বিধায়। আচ্ছা, এই বছর কতটা ভেঙেছে? আরও কি ছিল জমি? কি বাবা, তো বাজে অবস্থা ভেঙেছে। এই যেখানে দাঁড়িয়ে আছে তার নিচেও ভাঙা কিন্তু। আর ওইদিকে কি বিশ্রীভাবে ভেঙেছে এদিকে, মানে এদিকে নদীয়ার দিকে ভেঙে যাচ্ছে আর হুগলির দিকে কি গড়ছে? আচ্ছা আচ্ছা, উল্টো হচ্ছে। চাকদায় যেমন নদীয়ার দিকে গড়ছে, হুগলির দিকে ভাঙছে, এটা উল্টো। হুগলির দিকে গড়ছে আর নদীর দিকে ভাঙছে, এরকম ভাঙুন। নদীতে মাছ ধরো? কি কি মাছ পাওয়া যায় এখানে? ট্যাংরা, জিও, সব রকম পাওয়া যায়। ইলিশ মাছ পেয়েছো? সব রকম। আচ্ছা, আর নদীর ওপারে হুগলি তো? ওই জায়গাটার নাম কি? ওপারে? হ্যাঁ, গুপ্তিপাড়া। আচ্ছা, গুপ্তিপাড়া ফেরিঘাটটা মানে ওইদিকে। আর এই যে মাঝখানে চরটা দেখা যাচ্ছে বা দ্বীপ মতো, ওখানে কি কোনো মানুষ বসবাস করে? ওই সব জায়গায় মাছ ধরে। ওখানে কোনো মানুষ থাকে না? না। চাষবাস করতে যায়? না, কিচ্ছু যায় না। এই সব জমি ভেঙে ওইদিকে চর হয়ে গিয়েছে। আচ্ছা, তো আমরা এই পর্যন্ত আসলাম। এই পর্যন্ত এসে পুরো এটা ঘুরে আবার ওই কাকুর বাড়ির দিকে যাব। তো ওই কাকু কি ঘাস কাটছেন? হ্যাঁ, ছাগলের জন্য নাকি? জমি আপনার নাকি? না, ও শুধু ঘাস কেটে নিয়ে যাচ্ছেন? আপনার বাড়ি কোথায়? হ্যাঁ, মনসেবপল্লী। সেটা কোন দিকে? আচ্ছা আচ্ছা, ওই দিকটা, তাই তো? আর এই যে পুরো এত বড় চর, এত বড় চরের মধ্যে এই ভাই, এই যে কাকু রয়েছে, একাই বসবাস করেন? আর কেউ বসবাস করেন না? না, মাঠে চাষ করে। মাঠে চাষ করে, কিন্তু ওই থাকেন উনি একাই? উনি একাই থাকে, এত বড় চরের মধ্যে একাই থাকে। রাত্রেবেলাও একা থাকে? রাত্রিবেলায় একা থাকে। এদিকে কলমি শাক হয়েছে, বেশ ভালো। ঠিক আছে কাকু, কাটেন তাহলে, আমরা ওইদিকে যাই। এই বস্তা, এটা হচ্ছে লক সিস্টেম, বস্তা দিয়ে লক করে দেওয়া হয়েছে যাতে এই জমিতে জল কম ঢোকে। আর বস্তা তুলে নিলে আবার এই জমিতে জল প্রয়োজন হলে বস্তা তুলে নেবে। বাহ, ভালো লকিং সিস্টেম। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, 7টা তাল গাছ রয়েছে এখানে। তাল গাছে যা দেখে মনে হচ্ছে, তোমার তাল গাছ থেকে মনে হয় কেউ তাল ঠাল পারে না, কারণ গাছেও কেউ ওঠে না। দেখো এই যে তালের যে পাতার যে নিচের অংশগুলো এখনো গাছে লেগে রয়েছে।
এই অবস্থায় রয়েছে। অ্যাকচুয়াল যদি এটা রাস্তার পাশে হতো তাহলে এটাই ভাইরাল তালতলা হয়ে যেত। এখানে প্রচুর তাল গাছ রয়েছে সারিবদ্ধভাবে, এদিকে 7টা, ওদিকে আরও অনেক। আর আম গাছ রয়েছে, একটা ভালো মুকুল এসছে আম গাছে। ওই গাছটা তুলো গাছ, হ্যাঁ ওই লাল লাল ফুল, ওটা তুলো গাছ। তুলো গাছ, চলো তো একটু দেখি। তো এইদিকে ট্রাক্টর ঢোকে না তো? হ্যাঁ? ট্রাক্টর ঢোকে এদিকে? ট্রাক্টর? হ্যাঁ। হ্যাঁ, কি করে ঢোকে? ওই খাল পেরি করে পার হয়ে কি করে আসবে ট্রাক্টর? ওই সাইড দিয়ে আছে, রাস্তা আছে। তো এখানে লাঙল দিয়ে, এই যে হাতের লাঙল, পায়ের লাঙল দিয়ে তো, ইয়ে করে। গরুর লাঙল দিয়ে চাষ করা হচ্ছে। পুরো চর এরিয়াটা ঘুরছি এবং আপনাদের দেখাচ্ছি চর এরিয়াটা পুরো ঘুরে চর এরিয়া কেমন হয়। আপনারা দেখেছেন আগের ভিডিওতে, আগেও অনেক ভিডিওতে। তো আজকে আবার সেগুলোর স্মৃতি তাজা করার জন্য আবার সেই একই রকমভাবে চর এরিয়ায় ঘুরছি এবং এখানকার জীবনযাপন দেখাচ্ছি। এদিক দিয়ে যাওয়া যাবে না, তাই তো? এটা কি আল কেটেছে? ওই পাশে ট্রাক্টর। আচ্ছা, এই তো ট্রাক্টরের চাকার দাগ। তার মানে ওই যে ইয়েটা করা রয়েছে, শাঁখো করা রয়েছে, ওর উপর দিয়ে আসে। গাছে বিশাল কলা হয়ে রয়েছে। কলা বাগান কাদের? আচ্ছা, দাদু গেলে দেখি না। 11-এ ক্লাস 11-এ উঠবা তো? কোন স্কুলে পড়বো এবার? এমনি যাবো, হ্যাঁ, এমনি স্কুলে যাবো। এমনি সরকারি স্কুল তো অবশ্যই। এই টুসুনাথে পড়তে তো? এখন টুসুনাথে 11 আছে? না, তাহলে এবার কোথায়? এবার ওই টাউনে যাবো। টাউন মানে শান্তিপুরের দিকে না কালনার দিকে? শান্তিতে বলে এই কলাটা তো বিশাল বড় কলা। কাজ করা। ও, এগুলো কাঁচকলা? এর জন্য মানে নিচ থেকে কেটে কেটে নিয়ে যায়। আচ্ছা আচ্ছা। আমরা চলে এসেছি এখন পুরো শিমুল গাছের তলায়। শিমুল গাছ, শিমুল ফুলগুলো দারুণ সুন্দর, বেশ আগুন রাঙা কমলা হয়ে রয়েছে, আগুন রাঙা রং। এবং এই গাছ থেকেই তো তুলো হয়, তুলো নিচে পড়েও রয়েছে, সেটাও দেখাবো আপনাদের। তুলো এবং গাছ কি সুন্দর লাগছে। এই যে নিচে পড়ে রয়েছে শিমুল ফুল, শিমুল পলাশের সময় এখন, শিমুল ফুল নিচে পড়ে রয়েছে। আর শিমুল ফুলের এই গোড়াটা ফেটেই মনে হয় তুলো হয়। আর এখানে মনে হয় প্রচুর পাখি আসে, এই নিচের অংশটা দেখে মনে হচ্ছে প্রচুর পাখি আসে এখানে। ওহ, বেশ দারুণ লাগছে গাছটা। এই চরের মধ্যে মনে হয় একটাই গাছ রয়েছে শিমুল গাছ, দুটো গাছ। আচ্ছা আচ্ছা, দারুণ লাগছে। রোদ ভালো গরমও দিচ্ছে, তার মধ্যে হেঁটে হেঁটে ঘুরছি চরের মধ্যে এবং এই গাছটা দেখে সত্যি মন জুড়িয়ে গেল। এরকম গাছ তো দেখা যায় না এদিক, মানে শহরের দিকে সচরাচর। দারুণ লাগছে, পুরো ডাল ভর্তি হয়ে ফুল হয়ে রয়েছে। এগুলো মানে পেকে গেলে, তারপর শুকিয়ে গেলে ওইটা ফেটে তুলো বেরোবে ফলগুলো থেকে। আর প্রচুর পাখি এখানে এসে বসে সকালবেলা বা সন্ধ্যাবেলা, কারণ এর নিচে যেই ঝোপটা রয়েছে সেই ঝোপে বা নিচে সম্পূর্ণ পাখির পটিতে ভর্তি। এটা থেকে বোঝা যাচ্ছে প্রচুর পাখি এখানে এসে বসে, মানে পাখিদের প্রিয় জায়গা এটা বসার। দেখি, বিশাল বড় ফুল। আচ্ছা, ফুলটা পড়ে গেছে তাই তো? আর এর নিচে যেই গুটি মতো ছিল ওইটা রয়েছে, ওখান থেকেই হবে তুলো। এখন হবে না তো? নাহলে নিচে কটা গুটি আছে, একটা দুটো গুটি পেরে দেখা যেত যে তুলো হয় কি না। হবে না এখন, আশা করা যায়। চলো আমরা ওদিকে যাই তাহলে। তো পুরোটা ঘোরা হলো, এদিকে আর যাব না, জঙ্গল এদিকে বেশি তাই। শাকালু কোনগুলো? শাকালু গাছ? আচ্ছা, শাকালু গাছটা তাহলে দেখাই আপনাদের। এই ভাই সম্পূর্ণ আকাশ মাহাতো, ও সম্পূর্ণ আমায় ঘুরে ঘুরে দেখাচ্ছে শাকালু গাছ। শাকালু গাছ আমি আগে কোনোদিন দেখিনি, আপনারা যদি না দেখে থাকেন দেখে নিন। এটা শাকালু গাছ,
আর এই হলো হচ্ছে নীল রঙের শাকালুর ফুল। শাকালু কি নিচে হয়েছে? তোলা যাবে একটাও? কাদের জমি? দাদুদের? তাহলে তোলাই যায়। অন্য কারোর জমি হলে বারণ করতাম, দাদুদের জমি যখন তোলাই যায়। অনেকক্ষণ হাঁটছি, খিদে পেয়ে গেছে, তাহলে দুটো শাকালু তুলি, তুমি একটা আমি একটা, চলো। কোন কোন গাছটা তুললে পাবো শাকালু সেটা বলো আগে। আচ্ছা, এর আবার প্রসেস রয়েছে, চারিপাশ দিয়ে ঘুরে। শাকালু এখনো বেরোয়নি। সবে লাগিয়েছে, হুম। তার মানে তো একটা গাছেও পাবো না। না। শুকনো গাছ দেখো, যে গাছ শুকনো, ওই দেখো ফল হয়ে গেছে ওই গাছে, ওটা থাকতে পারে। ছোট হোক বা বড় হোক, থাকলেই হবে। নেই। ছোট। আচ্ছা, দেখি দেখি তোলো, একদম ছোট শাকালু। থাক, তাহলে আর তুলে লাভ নেই, খাওয়া যাবে না তো এটা। না। ওটা আবার পুঁতে দাও, অসুবিধা নেই, আবার কদিন পরে আসবো যখন শাকালু হয়ে যাবে। শাকালু খাওয়ার ইচ্ছা এখন অপূর্ণ থাকলো, কারণ গাছগুলোতে শাকালু বড় হয়নি, আর যা হয়েছে খাওয়াও যাবে না, বেকার তোলা হবে। তো আমরা আবার এখান থেকে বেরোই, বেরিয়ে সামনের দিকে যাই, ওই কাকুর বাড়ির দিকে যাই, গিয়ে কাকিমার সাথে কিছু কথা বলি। এখানে যেই শুকনো গাছগুলো হয় সেগুলো পুড়িয়ে দিয়েছে এখানে, কারণ এখান থেকে তুলে নিয়ে যাওয়া যা কষ্ট এবং যা খরচা খাটনি, তাতে করে বিশেষ লাভ হবে না। তো আমরা অনেকটাই এপাশ দিয়ে চলে এলাম। এটাও মনে হয় কলা বাগান, নতুন কলা বাগান এটা। আর এই গমগুলো এখনো পাকেনি, কাঁচা অবস্থায় রয়েছে। অ্যাকচুয়াল আলের মধ্যে দিয়ে যেতে গেলে বারে বারে ঘুরে যেতে হয়, দেখতে হয় কোন আলটা ভালো করে, একটু চওড়া, ওটা দিয়ে যাওয়া যায়। আমরা তো অনেকটা ডান দিকে চলে এসেছি, তাই তো? বাপরে, যেখান থেকে গেছিলাম আমরা তার অনেকটা ডান দিকে চলে এসেছি, এখান থেকে আবার বাদিকে যেতে হবে আমাদের। আচ্ছা, গর্ত কেটে ধান বুনেছে আর ওই কল পুঁতেছে, ওই জন্য সব জমির মাটি বালি এখানে উঠে গেছে, সাদা বালি। নদীর পাশের জন্যে সাদা বালিটা এখানে বেশি রয়েছে। কাকুর ধানের জমিতে সার দেওয়া হয়ে গেছে, এবার মানে বেগুন গাছ এগুলো। আচ্ছা, এই বেগুন গাছও কি আপনি লাগিয়েছেন, সার দিচ্ছেন? সুফলা? হ্যাঁ, সুফলা, এটা হচ্ছে সুফলা, হচ্ছে 15 গুণ। ও আচ্ছা আচ্ছা, পুরো চারিপাশ দিয়ে দিয়ে দিতে হবে, নিয়ে যেতে হবে, চালা দিতে হবে, মাটি দিতে হবে। গোড়ায় পড়লে হবে না? না। আপনার টমেটো বাগান কোন দিকে? ওই তো ওই ডাঙাতে দিয়ে আছে, সবে নাবি করে লাগানো সব। ও আচ্ছা আচ্ছা, তো কাকু সম্পূর্ণ কৃষিজীবী মানুষ, তাই তো? ছোটোবেলার থেকে যেরকম আমার ছেলেকে শিক্ষা দিচ্ছে, আমার বাবার কাছ থেকে ওরকম শিখেছি। নাঙল চষতাম ছোটোবেলায়, আমাদের নাঙল গড়েছিল, লোকের ভাগা করতাম চাষ। ও আচ্ছা আচ্ছা, গরু নিয়ে লাঙল যেটা। হ্যাঁ হ্যাঁ, আগে ধরো মানুষ যাদের জমি জায়গা ছিল চাষ করতে, ওরা খাটতো কম। হ্যাঁ, যাদের জমি জায়গা ছিল না তারা ধরো খাট তো বেশি। ওই জমিটা যা চাষ করগা, আমাকে 1 ভাগ দিবি, তুই 2 ভাগ নিবি, ভাগা। আচ্ছা, এই ভাগা হিসাবে চাষ করতাম। এই মাঠে চরে একদিন আসলাম, বাবার শরীর খারাপ জোনে, হুম, বাবা বললো যা বাবা একটু জোনে যা, আমার নিলে তো জোনটা কামাই হয়ে যাবে, শরীর ভালো না। এখন দিক যার যার মতো সে জমি পরিষ্কার করছে, ওই যে গঙ্গায় ভাঙনের জমি, যে যেরকম পাচ্ছে সেরকম করছে। পরের দিন থেকে আর জোন ঘাটে না, এই নিজেই এগুলো করি। বাহ, খুব ভালো। মাটি দেওয়ার সময় আবার সার পড়বে, দানা পড়বে, আবার সার পড়বে মাটি দেওয়ার সময়? ফসফেট পড়বে, আটারা পড়বে। এখন বেগুনের দাম মাঝখানে একদম কমে গেছিল, এখন আবার একটু উঠেছে। উঠেছে 40 টাকা। আচ্ছা, আর এটা এটা কিসের মোচা? এগুলো কলা পড়ছে নতুন? 22 22 গাছটা আর যদি সার দেওয়া যায় না? 22 গাছ বলতে কলার প্রজাতির নাম 22? হ্যাঁ, 22 22 কলা।
এই বর্তমান 22 কলা নিয়ে আসলাম আমরা দেশে। এই ছিল হচ্ছে মোষডেঙ্গি আর বলদা তাহিরপুর ফুলিয়ার লাইনে। ওটা কি আপনি গান্ডারি আঁক না বর্তমান না সিঙ্গাপুরি? এগুলো হচ্ছে আমাদের হচ্ছে 22 বর্তমান আলাদা, ছোট কলাও আলাদা? ছোট কলা আলাদা। ছোট কলা ওই পাশে আমার বাগান আছে। আচ্ছা, এখানেও আছে ছোট কলা। কিন্তু এই 22 কলা বলে তো দোকানে বিক্রি করে না, আমাদের দোকানে কিনতে গেলে হয় বলে বর্তমান নাহলে ঠোঁটে। বর্তমান কলা হবে যেটা ঘোষা পাতলা হবে, আর ওর বুটা থাকবে না, একাই ভেঙে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। খুব নরম, ঘোষা পাতলা। আমরা অ্যাকচুয়াল যাই দোকানে গিয়ে কিনে চলে আসি, ঠোঁটের হচ্ছে মাথা নাম যেটা বলে সেটাই শুনি। এখন ব্যবসাটা সব 2 নম্বরই হয়ে গিয়েছে। তা আপনার এই কাজ কটা পর্যন্ত চলবে? এখন লাগা সন্ধ্যে পর্যন্ত, যতক্ষণ সূর্য উদয় না হবে। কন্টিনিউ করে যাবেন? তো বিশাল খাটনি। পরিশ্রম না করলে হবে, সব কিছু পরিশ্রম করতে হবে। আপনি যদি ধান চাষ করেন, এই ধান থেকে যে চাল উৎপন্ন হয় সেটা কি রেখে দেন সারা বছর খাওয়ার জন্য? খাওয়ার জন্য। এবার শেষ আবার ধান উঠবে, বিপদ হয়েছিল, বেশি বিক্রি করে 3 বস্তা নিলে পরে তো আর চাল কিনে খেতে হতো না। আচ্ছা এখন আচ্ছা মমতা দুটো চাল দেয়, ওইগুলো দিয়ে আর এই কিনে কিনে পাইল করে চলে। আচ্ছা, এই করোনার পর থেকে যে চালটা পাওয়া যায়। ঠিক আছে কাকু, তাহলে কাজ করেন, আমি ওইদিকে যাই। বাবু, তো আমরা এখন যে জায়গা দিয়ে উঠছি ওর বাড়িটা হচ্ছে ওইখান থেকে আমরা পার হয়েছিলাম, আর এখন অনেকটা এই পাশে এসে উঠছি। মানে অনেকক্ষণ ঘোরা হয়েছে, তাও পুরো 1 ঘন্টা মতো হাঁটা হলো এখানে পুরো চরে হেঁটে। আপনাদের চরটা পুরো দেখানো হলো। আমরা এবার যাচ্ছি আবার ওই কাকুর বাড়ির দিকে। তো আমরা চলে এসেছি আবার এইরকমভাবে এর উপর দিয়ে পার হতে হবে। এবার একটুখানি দেখে যেতে হবে। ও আরামসে চলে যাচ্ছে, আমার জুতো পায়ে রয়েছে, আমাকে এর উপর দিয়েই যেতে হবে। অনেকটা ঢেবে যাচ্ছে পা। আর এর মধ্যে দেখো মাছ চাষ, এই এদিকে তো অনেক মাছ রয়েছে, মাছ লাফাচ্ছে তো বেশ, জিওল মাছ চাষ। হ্যাঁ, নিউজিল্যান্ড। এইটুকু পথ ও চলে গেল, 30 সেকেন্ডও সময় লাগলো না, আমার আসতে 1 মিনিটের বেশি সময় লেগে যাচ্ছে। এই হচ্ছে অভ্যাস। কি কি মাছ আছে এর মধ্যে? কোনগুলো? এর মধ্যে সব রকম আছে, রুই মাছ, ট্যাংরা মাছ, জিওল মাছ, শোল মাছ, গজাল। আবার ধরো মাছ ধরো। জল শুকিয়ে গেলে আর এমনি ছিপ দিয়ে ধরো না? ছিপ দিয়ে এখন এগুলো মনে হয় দিয়ে রেখেছে যাতে করে জাল ফেলে না ধরতে পারে, তাই? আচ্ছা আচ্ছা। তো আমরা সামনে এগোই। ওই কাকিমা রান্না করছে, ওটা একটু দেখায়। আসলে হেঁটে হেঁটে অনেকটা হেঁটে পুরো ক্লান্ত। আচ্ছা কাকিমা, এই যে রান্না করছেন দুপুরবেলা, সন্ধ্যাবেলা হলে তো কারেন্ট থাকবে না, তাহলে একবারে কি রান্না করে রাখেন? না, সকালে রান্না করি, সকালে আর দুপুরে হয়। হ্যাঁ, আর রাতে আবার রান্না করি। রাতে কিভাবে রান্না করেন? রাতে আমাদের ওই ওষুধ দেয় যে 4-4টা ঢপ আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওতে ডুম সিস্টেম আছে। আচ্ছা ডুমটা এখানে জ্বালিয়ে নিয়ে রান্না হয় কারেন্টের মতো। আচ্ছা। ওতে চার্জ হয় কি, ওই সোলার চার্জার দিয়ে চার্জ হয়? না, কারেন্টে বাড়িতে দিয়ে আসে, চার্জ দিয়ে দিতে। ওইদিকে যে বাড়ি আছে ওখানে দিয়ে আসেন চার্জ হতে? তাহলে প্রতিদিনই ওইদিকে যাতায়াত হয়? এই ছেলে নিয়ে যায়। আচ্ছা আচ্ছা। আর আপনারা হচ্ছে সন্ধ্যের পরে পুরোপুরি তো অন্ধকার এদিকে, আর গরম তো প্রায় পড়েই গেছে, আর কিছুদিন পরে বিশাল গরম পড়বে। মানে এবার হচ্ছে উষ্ণতম বর্ষ হবে 2025 সাল, আর সেক্ষেত্রে এদিকে তো ফ্যান ট্যান কিছুই নেই, থাকবেন কি করে? এখানে হাওয়া লাগে, গরম লাগে না। গরম লাগে না? না, আর এমনি শিয়ালের উৎপাতের দিকে নেই? শিয়াল কুকুর বেড়ে সবই আছে। শিয়াল ভাত খেতে আসে আমাদের এখানে, ভাত খেতে আসে। আচ্ছা আচ্ছা। এই পাশে আসে না ওই দিক থেকেই? এদিকে সব আসে না, মাঠে ঘাটে আছে। আমরা ওইখানটা খাবার দিই, প্রতিদিন রাত সন্ধ্যের সময় খেতে আসে, দুপুরে খেতে দিই। আচ্ছা।
এটা এত বড় হাঁড়ি, এটা কি রান্না হয়? এটা এটা সাবু রান্না হয়। সাবু রান্না হয় বলতে? এই যে কাপড়ে মার করি। ও, কাপড়ে সাবুর মার দেন? হুম। সাবু কি ওরা দিয়ে দেয় না সাবু কিনে নিতে হয়? না, আমাদের মহাজন টাকা দিয়ে দেয়, আমরা দোকান থেকে কিনে নিই। আচ্ছা আচ্ছা, তাও কত কি 4 কেজি সাবু হয়? 4 কেজি সাবুতে সাবুর মারে কতগুলো শাড়ি মার দেওয়া যায়? 50টা। 50টা? আপনাদের শাড়ির মার দেওয়ায় কীরকম যায় পারিশ্রমিক? 20 টাকা করে দেয় কাপড় প্রতি। কাপড় প্রতি 20 টাকা, সাবুর দাম বাদে? সাবু আমরা কিনে নিই, ওনারা 20 টাকা করে কাপড় প্রতি দিয়ে দেয়। আচ্ছা আচ্ছা, সাবু আপনারা কিনে নেন, মানে শুধু মার দিয়ে দেবেন 20 টাকা করে? মার দিয়ে ভাজ করে দিই। ভাজ করে দেবেন। ওরা এমনি শাড়ি দিয়ে দেয়? সমস্ত শাড়ি দেয় না শুধু সুতির শাড়ি? যখন যেটা হয় তখন সেটা দেয়, শাড়ি দেয়। সুতি জামদানি এগুলো তো হয় এদিকে? ওনারা জামদানি দেয় না, শুধু সুতির এই চেন গুটি আছে, ওই গুটি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনার এখানে এসে খুব ভালো লাগলো। ভালো থাকবেন, আজকে আমাদের তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। আসছি কাকিমা। তো ওই কাকুর বাড়িটা থেকে এখন বেরোচ্ছি। পুরো এই চরে একটাই বাড়ি, ওই কাকুর বাড়ি, ভোলানাথ মাহাতো কাকুর বাড়ি। পুরো এই চরে একটাই বাড়ি রয়েছে। আর এখান থেকে প্রায় আরও 20-25 মিনিট হেঁটে ওইদিকে গেলে, বা এখান থেকে আরও প্রায় ওই 2 কিলোমিটার ওদিকে গেলে ছোট্ট একটা পাড়া রয়েছে, 12টা পরিবার থাকে ওখানে। আর এইদিকে প্রায় 3-4 কিলোমিটার হেঁটে এসে তারপরে এই বাড়ি পড়বে, এই পুরো চরের মধ্যে। এত বড় চরে পুরো একটাই বাড়ি রয়েছে। দুপুর হয়ে গেছে বলতে এখন খুব একটা বেশি বাজে না, 11:30 বাজে। আর আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, কাকু খেতে বলছিলেন, রান্না হচ্ছে, তো আজকে খাওয়া গেল না। ইচ্ছে রয়েছে পরবর্তীকালে যেদিন আসবো সেদিন এনাদের আতিথেয়তা গ্রহণ করতে যদি পারিস তখন করব। পুরো মাথা ফাতা দিয়ে ঘাম পড়ছে, এত হাঁটা হয়েছে। আর পুরোপুরি রোদ, মানে টাক ফাটা রোদ বা কাঠ ফাটা রোদ যাকে বলে, পুরো সেরকম অবস্থায় রয়েছে। এরকম মাটির পথ দিয়েই আবার হেঁটে হেঁটে প্রায় ওই 3 কিলোমিটার মতো মধ্যে যেতে হবে। গেলে তারপরে ওখান থেকে 3 থেকে বেশি 3 বা 4 কিলোমিটার মতো যেতে হবে। তারপরে আবার ওখান থেকে টোটো ধরে শান্তিপুর স্টেশন যাব। চল, এই যে ভোলানাথ কাকুর ব্যাপারটা হচ্ছে, তিনি এইখানে একা একা থাকেন অনেক বছর ধরে। এইখানে একা একা রাত কাটান, একা একা থাকেন অনেক বছর ধরে। এই 2 বছর হলো ওনার পরিবারও এখানে থাকছেন ওনার সাথে। বেসিক্যালি উনি তন্ত্রবিদ্যায় পারদর্শী মানুষ, তন্ত্রবিদ্যায় বেশ জ্ঞান আছে ওনার। ওর জন্য এই মোষের স্কালটা রয়েছে ওখানে, বা মাথার খুলিটা ওখানে রয়েছে পুরো সিংশুদ্ধ। এবং আশেপাশে গ্রামের যে বললাম, যদি কোনো সমস্যা হয় তো যারা এই তন্ত্রবিদ্যায় বিশ্বাস করেন তারা কাকুর কাছে আসেন এবং কাকু যথাসম্ভব হেল্প করার চেষ্টা করেন। তো এই হচ্ছে ওনার ব্যাপার। পুরোপুরি এত বড় চরে কেন ওনার বসতি গড়ে উঠেছে, কেন একটা ঘর বসতি গড়ে উঠলো, তার এই একটাই কারণ, ওনার তন্ত্র সাধনার ব্যাপারটা। পুরো নির্জন জায়গায় সাধনা ভালো করা যায় তাই। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আরও অন্য নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারি। তো আজকে এখানেই শেষ করছি, টাটা, দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।